প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ২৮ প্রথম অংশ। লেখনীতে জান্নাত নুসরাত। আরশ নুসরাতের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারল না। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। নুসরাতের উদ্যতা সে মেনে নিতে পারল না। নিজেও চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম করে বলছি নুসরাত নাসির, পরের জন্ম বলে যদি কিছু হয়ে থাকে তাহলে তোর মতো বেয়াদব অভদ্র মহিলাকে আমি বিয়ে করব না। নুসরাত দমে যাওয়ার পাত্রী নয়। সে ফোনের অপর পাশ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, আমি মনে হয় মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফোন রাখ শালা, আর লিখে নে 2 দিনের ভেতর আমি বিয়ে করব তোর সামনে বসে। তারপর আমার জামাইকে তুই দুলাভাই ডাকবি। নুসরাত আরশকে ফোন রাখার কথা বলে নিজেই মুখের উপর ফোন কেটে দিল। আরশের রাগে ঘি ঢালার মতো কাজ করলো নুসরাতের মুখের দ্বিতীয় বিয়ের কথা শুনে। সে কি সত্য বলেছে নাকি ওই কথা? রেগে গিয়ে বললে তো বলেছে, কিন্তু ওই বেয়াদব মহিলার মুখে মুখে তর্ক করার বদ অভ্যাস কখনোই যাবে না। আজ একটা উচিত শিক্ষা দিয়ে আসবে সে। সৈয়দ বাড়ির ফটক থেকে বের হয়ে আসলে বড় বড় পা ফেলে, কানে তখনও ফোন লাগানো। বেমালুম ভুলে বসেছে সেটা। নুসরাত ফোন কেটেছে তার মুখের উপর। এটা ভাবতেই আরশের রাগ বাড়ছে তরতর করে। কত বড় সাহস, তার মুখের উপর ফোন কেটে ফোন কাটে। আরশ ফোনটা শক্ত হাতে চেপে ধরে অন্য হাতে নাক ঘষল। কয়েকবার ঘষল এরকম করে। কিয়ৎকাল অতিবাহিত হতেই নাকের ডগায় খসখসে অনুভব হলো। এরপর জ্বালাপোড়া শুরু হলো। নাকের ভেতর চাপ অনুভব হতেই হাত দিয়ে নাকের ডগা স্পর্শ করল আরশ। সামান্য ঘষে হাত চোখের সামনে আনতে বিরক্তি হলো। নাক কুঞ্চিত করে রইল। মুখ দিয়ে নিচু স্বরে ধ্বনিত হলো, Now this fucking blood has to start coming out. What the hell here? আরশ আরো কয়েকবার হাতের তালু দিয়ে নাক ঘষল শক্ততার সাথে। চোখে অন্ধকার দেখল, সাথে মাথা ঘুরে উঠল। আরশ পাত্তা দিল না। তার মাথায় আজ আগুন চড়ে বসেছে। এই বেয়াদবটাকে কয়েকটা না লাগিয়ে দিলে কাচির মতো চলা জিহ্বা বন্ধ হবে না। শিকদার বাড়িতে যেতে যেতে নাক এমনভাবে হাতের তালুতে ডলল, নাকটা টকটকে লাল হয়ে গেল। হাতের রাবার বলটা দূরে ছুঁড়ে ফেলে দিল রাগে। এটা কোনো কাজের না। সামান্য পরিমাণ রাগে রিলিফ আসেনি এত প্রচেষ্টা করার পর। শিকদার বাড়ির গেট খুলে দাঁড়িয়েছিলেন নিজাম শিকদার। আরশকে দেখে এগিয়ে আসলেন কথা বলতে। আরশ কোনো কথা কানে নিল না তার। ধূপধাপ পায়ে এগোলো বাড়ির ভেতরে। অচেনা একটা বাড়িতে কোনো দিকে না তাকিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে ঢুকে গেল। নিজাম শিকদার তবদা খেয়ে দাঁড়িয়ে রইলেন বাড়ির সামনে। ছেলেটা তাকে এমনভাবে অদেখা করে গেল যেন সে এখানে দাঁড়িয়ে নেই। তার বাড়িতে ঢুকে গেল সুরসুর করে তাকে রেখে। অবাক হয়ে নিজাম শিকদার চেয়ে রইলেন আরশের যাওয়ার পানে। তখনই বাড়ির ভেতর থেকে আসলো বিকট শব্দ। নিজাম শিকদার দৌড় দিলেন ভেতরে। ড্রয়িং রুমে উপস্থিত হতেই কানে আসলো নুসরাত আর আরশের তর্কাতর্কি। নিজাম শিকদার চিৎকার অনুসরণ করে এসে উপস্থিত হলেন সৌরভীর রুমের সামনে। ভেতরে ঢুকে পরিবেশ পরিলক্ষণের পূর্বেই তার মুখের উপর ধূপ করে দরজা লাগিয়ে দিল আরশ। সৌরভীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালেন, কি হয়েছে? সৌরভী রাগ করল। অতঃপর দুজনকে ফুল প্রাইভেসি দেওয়ার জন্য নিজের দাদা নামক লোকটাকে টেনে নিচে নিয়ে চলে গেল। এই লোক এখানে থাকলে আরও ভেজাল করবেন, তাই এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়াই উত্তম। আরশ ধূপধাপ পায়ে রুমে ঢুকতেই নুসরাত হকচকালো। সে মনে করেনি আরশ চলে আসবে শিকদার বাড়িতে। অতিরিক্ত রাগে চিৎকারের কপালে ঘাম জমা হয়েছে দুজনেরই। শ্বাস ফেলছে দুজনেই ঘন ঘন। আরশ তখন নাকের রক্ত মোছার জন্য এখনো লেগে আছে চারিদিকে ছড়িয়ে। সরু নলি দিয়ে মৃদু রক্ত বের হচ্ছে নাসারন্ধ্রের ভিতর থেকে। আরশ সৌরভের দিকে না চেয়ে হাত দিয়ে চুটকি বাজালো। তারপর ইশারা করলো রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য। সৌরভী কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিঃশব্দে বেরিয়ে পড়ল রুম থেকে। আরশ দ্রুত হাতে দরজার ছিটকিনি লাগালো। অতপর খ্যাপাটে চোখে নুসরাতের দিকে এগিয়ে যাবে। নুসরাত সতর্কতা জারি করলো, 1 পা আগাবি না। আরশ কথা কানেই নিল না। নুসরাতের কথা না শোনার ভান করে চুপচাপ পা বাড়ালো বিছানার দিকে। নুসরাত তখন রাগে বিছানায় দাঁড়িয়ে আরশের সাথে চিৎকার করে কথা বলছিল, এখনো পর্যন্ত বিছানার মধ্যে দাঁড়িয়ে। আরশ হেঁটে এগিয়ে গেল বিছানার কাছে। নুসরাত পেছনে সরার পূর্বেই নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে মেইলি পিঠ পেঁচিয়ে ধরল।
অতঃপর একটানে বিছানার উপর থেকে কোলে তুলে নিল। নুসরাত চোখ গোল গোল করে তার পানে চাইতে আরশের শান্ত চোখের সাথে চোখাচোখি হলো। চোখ স্থির রেখেই আলগোছে নুসরাতের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। ব্যালেন্স হারিয়ে তখনই ধূপ করে মাটিতে পড়ল নুসরাত। মেঝেতে পড়ে কোমরে ব্যথা পেল। অস্বাভাবিক ব্যথায় কুকিয়ে উঠল কোমর চেপে ধরে। এক হাতে ভর দিয়ে উঠে বসল। নুসরাত চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। আরশ দাঁত কিরমিরিয়ে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টায় রপ্ত রইতেই নাকের সরু দ্বারা সুর সুর করে লালা তরল গড়িয়ে পড়ল। বিরক্তির সাথে তা আবার মুছল হাতের তালুতে। নুসরাতের দিকে কিছুক্ষণ লাল চোখে তাকিয়ে থেকে একটানে বসা থেকে উঠে দাঁড় করালো। ফিরেও দেখল না হাতে ব্যথা পেয়েছে কিনা। আরশের হঠাৎ এমন আক্রমণে নুসরাতের মাথা ঘুরে উঠল। কোমরের ব্যথা আর সইতে না পেরে মুখ কুঁচকে ঠোঁট বাঁকাতেই বাগালে থাপ্পড় পড়ল। নুসরাতের উপর জমা হওয়া এতক্ষণের রাগ সামান্য কমল না। অতঃপর আবারও রুম কাঁপিয়ে আরেকটা থাপ্পড় পড়ল ডান গালে। নুসরাত হাতে বাগাল চেপে ধরল নিজের গাল বাঁচানোর জন্য। আর সেদিকে চোখ বুলিয়ে নিয়ে আবারও ডান গালে বাজিয়ে আরেকটা থাপ্পড় বসালো। নুসরাত দুই গালে দুই হাত চেপে রাগে চিৎকার করে উঠল, আমি তোকে ডিভোর্স দেবো কুত্তা! তোর মতো এক পাঠার সঙ্গে আমি সংসার করব না। তোকে আমি বিয়ে করব না। তোর সংসার তুই কর, তোর সাথে আমি থাকবো না। তুই পাঠা পাঠা পাঠা। নুসরাত এক হাতে চেপে ধরা গাল ছেড়ে নিজের পকেট থেকে ছুরি বের করলো। সেটা চালাতে যাবে তার পূর্বেই আরেকটা বাজিয়ে থাপ্পড় পড়লো। চোখে অন্ধকার দেখলো মেয়েটা। এবারের থাপ্পড়টা এত জোরালো ছিল নুসরাতের কান লেগে এসেছে একদম। নুসরাত চোখের পাপড়ে ঝাপটে শক্ত হাতের ছুরি মুঠোয় পড়ে তা আরশের বুকের ভেতর চালাতে যাবে তার আগে আরশ তার হাত মুচড়ে ধরলো। তা ঘুরিয়ে নিয়ে নুসরাতের পিঠের মধ্যে চেপে ধরলো। হিসিয়ে পুরো ঠোঁট দিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, তুই সংসার করবি, তোর বাপ সংসার করবে, তোর 14 গোষ্ঠী সংসার করবে। তাছাড়া এই ছুরি ছুরি খেলা অনেক দেখিয়েছিস, আমিও দেখেছি। আক্রমণের পন্থা পরিবর্তন কর, সব পুরনো হয়ে গিয়েছে। এই দেখ, আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে সব দেখতে দেখতে। নুসরাত হাত চালাতে না পেরে রাগে চিৎকার করে উঠল। আরশের হাতের কবল থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করলো। বাঁ হাত দিয়ে আরশকে খামচি দিতে যাবে, সেটা আরশের রাগ বাড়িয়ে দিল আরও বেশি। নুসরাতের দুই হাত এক হাতের সাহায্যে পিঠের কাছে পেঁচিয়ে নিল, তারপর মুচড়ে ধরল। হাত মোচড়ানোর জন্য দুই হাত ব্যথায় ঝিমঝিম করে উঠল। আরশের দিক থেকে তবুও নুসরাতের খ্যাপাটে দৃষ্টি সরল না। রাগে কিরমির করে বলে উঠল, করব না আমি তোর সংসার, বিয়ে করব না তোকে। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। কথায় কথায় তুই আমাকে চড় থাপ্পড় মারিস। আরশ দন্ত কাপাটে চেপে ধরল একটার সাথে আরেকটা, দাঁতের সাথে দাঁত পিষে হিসিয়ে বলে উঠল, নুসরাত নাসির, লিসেন কেয়ারফুলি, ইউ আর অনলি মাইন। আই সোয়ার, আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কথা ভাবলেও তোমাকে আমি নিজ হাতে মেরে ফেলব। নুসরাত চোখ বন্ধ করে শ্বাস ফেলল শব্দ করে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, হলো না। কালো মনির চোখগুলো জলজল করে উঠল। আরশের দিকে তাকিয়ে ক্ষিপ্ততার সাথে আওড়ালো, আমি আপনাকে ডিভোর্স দেব, এটাই আমার শেষ কথা। আরশ নাকের মধ্যে নিজের বাঁ হাত ঘষল। আজ একটু বেশি জ্বালাপোড়া করছে এই বুলশিটটা। নুসরাতকে ঠেলে পেছনে নিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত পিঠ না ঠেকে যায় টেবিলের সাথে। পিঠ টেবিলের সাথে ঠেকতেই নুসরাত মাথা তুলে উপরে তাকালো। আরশ শক্ত হাতে তার থুতনি চেপে ধরল। কণ্ঠ খাদে নামিয়ে কর্মর করে বলে উঠল, নুসরাত নাসির, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আজ আমি যে তোমায় মারিনি। আমাকে রাগিও না। নুসরাত চাপা ক্লেশ ভেতরে চেপে চিৎকার করে বলে উঠল, আপনিও আমাকে রাগাবেন না। কথায় কথায় গায়ে হাত দেন কেন আপনি? আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা দেব। নুসরাত অতিরিক্ত রাগে গলার কাছে কান্না দলা পাকালো। আরশ নুসরাতের চোখে চোখ রেখে হাত ছেড়ে দিল। নিজেদের ভেতরের দূরত্ব মেটানোর পূর্বেই নুসরাত হাত ঘুরিয়ে এনে আরশের গালে থাপ্পড় মারতে নিল। আরশ সামান্য বিরক্ত হলো এতে। কি থাপ্পড় থাপ্পড় খেলা শুরু করেছে এই বেয়াদব মহিলা! আরশ চাইলে এই মহিলাকে এক হাত দিয়ে তুলে আছাড় মারতে পারবে। কাকে সে তেজ দেখায় এই ছোট্ট শরীর নিয়ে? নুসরাতের দ্রুত বেগে আসা হাত থেমে গেল আরশের বলিষ্ঠ হাতের পিষ্ঠনে।
আরশ ভুরু নাচিয়ে আওড়ালো, নুসরাত নাসির, ইউ আর সো মিন। এতক্ষণ ধরে কি ক্লাস করালাম? নিজের টসটসে গালগুলোকে কেন থাপ্পড় খাওয়াতে উঠে পড়ে লেগেছো? এত যদি আমার হাতে মার খেতে ভালোবাসো তাহলে প্রথমেই বলে দিতে, আমি না হয় নিজ দায়িত্বে এর ব্যবস্থা করে দিতাম। পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত চোখ কুঞ্চিত করে আরশের পানে চাইতে আরশ তার থুতনিতে বল প্রয়োগ করে চেপে ধরল। প্রখর দৃষ্টি নিক্ষেপ করে এক হাত কোমরে পেঁচিয়ে তুলে বসালো টেবিলের ওপর। ধারালো কণ্ঠে পুরুষালী পুরো ঠোঁট দিয়ে সতর্কবাণী উচ্চারিত হলো, এই ছোট্ট শরীরে এত তেজ আসে কোথা থেকে? আছাড় মেরে তোর সব তেজ বের করে দেবো পিয়াদব। বেশি লাফালাফি করবি না, পা দুটো কেটে ঝুলিয়ে রেখে দেব, অসভ্য মহিলা। দুপুর 2:18। আরশের মোবাইলে কল আসলো আননোন নাম্বার থেকে। আরশ ফোন পিক করে না আননোন নাম্বার হলে, কিন্তু আজ কি মনে করে কল পিক করলো? ফোন কানে লাগিয়ে হ্যালো বলার পূর্বেই ওপাশ থেকে গমগমে সুরে কর্কশ আওয়াজে কেউ বলে উঠল, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান। আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছেন।